Hello viewers, today we are going to talk about the crowning glory for all of us. রীতিমতো পোস্ট দেওয়া হয়ে গিয়েছিল দুদিন আগে, সো আপনারা সবাই জানেন কি নিয়ে কথা বলতে যাচ্ছি। একটু ওয়েট করি, কিছু ভিউয়ার্স বাড়ুক, এরপর আমরা স্টার্ট করি। এর মধ্যে অনেকেই চলে এসেছেন। সো আজকে হচ্ছে আমরা কথা বলতে যাচ্ছি হেয়ারের প্রবলেমগুলো নিয়ে। এক্সপেক্ট করবো আপনারা সবাই অনেক অনেক কোয়েশ্চেন করবেন, বিকজ হেয়ারের প্রবলেম নেই এমন খুব কম সংখ্যক মানুষই আছেন। আমাদের সবারই কম বেশি হেয়ারের প্রবলেম থাকে। সো কোয়েশ্চেন করবেন যাতে আমি অ্যান্সারগুলো করতে পারি। বাট যদি আজকে আমাকে অনেক কোয়েশ্চেনের চেয়েও বেশি অনেক বেশি বলতে হবে হেয়ারের প্রবলেমগুলো নিয়ে, সো দ্যাট আপনারা বুঝতে পারেন আপনাদের কার কোন ধরনের প্রবলেমগুলো হচ্ছে এবং সেটার সলিউশন কী। হেয়ার ফল, যেটা হচ্ছে আজকে আমাদের মেইন টপিক কথা বলার। সো হেয়ার ফলটা আসলে কত ধরনের হতে পারে একটু করে আমরা বলে নিই ফার্স্টে। হেয়ার ফলটা আমরা আমাদের মেডিকেল সায়েন্সে হেয়ার ফলটাকে ভাগ করি ইউজুয়ালি দুইভাবে, একটা হচ্ছে সিকাট্রিশিয়াল আর একটা হচ্ছে নন সিকাট্রিশিয়াল। আমাদের হেয়ারের বেসিক্যালি দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে আমাদের হেয়ার শ্যাফট, যেটা হচ্ছে আমাদের চুলের উপরের পোর্শনটা, এবং তার নিচে আমাদের স্ক্যাল্পের মধ্যে একটা হেয়ার ফলিকল থাকে। সো দ্যাট সেই হেয়ার ফলিকল থেকে আমাদের হেয়ারটা বের হচ্ছে। যদি কখনো এমন হয় যে হেয়ার ফলিকলটা ড্যামেজ হয়ে যায় সেখান থেকে, তাহলে আর হেয়ারটা আমাদের গ্রো করছে না, সেটাকে বলা হয় হচ্ছে সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়া। অ্যান্ড অনেক সময় হয় যে বিভিন্ন কারণ আছে যার কারণে আমাদের হেয়ারটা শুধু ড্যামেজ হচ্ছে বা হেয়ারটা ফল হয়ে যাচ্ছে, বাট আমাদের ফলিকলটা যেটা থেকে হেয়ার গ্রো হচ্ছে সেটা কিন্তু ভিতরে ঠিকঠাক থেকে যায়। এরপর ওখান থেকে আবার হেয়ার গ্রো করতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে কি নন সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়া। সো এই হচ্ছে দুটা প্রধান হেয়ার ফলের টাইপ। এখন আরেকটু বলতে গেলে বলতে হবে যে আমাকে যেটা হচ্ছে নন সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়া, সেখানে আমাদের মেইন যে ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো সেগুলোর মধ্যে হচ্ছে টেলোজেন ইফ্লুবিয়াম, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেটা হচ্ছে কি আবার মেল এবং ফিমেল দুটো আলাদা প্যাটার্নে ভাগ করা আছে, মেল প্যাটার্ন ফিমেল প্যাটার্ন অ্যালোপেশিয়া। দেন আরও আছে কিছু ট্রাইকোটিলোম্যানিয়া অ্যালোপেশিয়া, এরিয়াটা আর অনেক কিছু। সো আমরা এগুলো নিয়ে আজকে অনেক কথা বলবো। আর হচ্ছে সব কিছু বলার আগে আমরা নর্মাল হেয়ারের যে সাইকেলটা আছে সেটাকে নিয়ে একটু কথা বলি। যেমন আমাদের অনেকেরই কিন্তু ধারণা এরকম যে একটা হেয়ার কতদিন গ্রো করে বা কতদিন পর হেয়ারটা ফল করে, অনেকের কোয়েশ্চেন রয়ে যায়, অনেকেই জিজ্ঞেস করেন। সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিন্তু হেয়ারের যে লাইফ সাইকেলটা সেটা আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। সেটা হচ্ছে অ্যানাজেন, ক্যাটাজেন অ্যান্ড টেলোজেন। অ্যানাজেন যে ফেজটা সেটা হচ্ছে একটা হেয়ারের ইউজুয়ালি দেখা যায় যে 2 থেকে 6 বছর পর্যন্ত আমাদের স্ক্যাল্পে এই হেয়ারের এই যে স্টেজটা সেটা থাকে, এবং এটা হচ্ছে গ্রোয়িং ফেজ। হেয়ারটা কিন্তু এই সময়টাতেই গ্রো করে আমাদের, এবং এটা হচ্ছে কি অলমোস্ট আমাদের স্ক্যাল্পের 90% হেয়ারই কিন্তু আমাদের গ্রোয়িং হেয়ার, এবং সেটা অ্যানাজেন ফেজে থাকে। দেন হচ্ছে ক্যাটাজেন ফেজ, যেটা হচ্ছে রিজার্পশন ফেজ, অ্যান্ড দেন টেলোজেন ফেজ। টেলোজেন ফেজে চুলটা আর গ্রো করে না, চুলটা কিন্তু পড়ে যায়, ফল হচ্ছে। অ্যান্ড এই ফেজে ইউজুয়ালি দেখা যায় আমাদের স্ক্যাল্পের 8 to 10% হেয়ারটা এই স্টেজে থেকে যায়, বা অনেকেই বলেন 6 to 8%। এনিওয়ে, সো হেয়ারের লাইফ সাইকেলটা হচ্ছে অ্যানাজেন, ক্যাটাজেন অ্যান্ড টেলোজেন। টেলোজেনে আসলে হেয়ারটা ফল হয়ে যাচ্ছে। আর আমাদের কাছে ইউজুয়ালি এভরিডে অনেক পেশেন্টই আসেন
কমপ্লেইন থাকে কি, কমপ্লেইন অনেকেই কমপ্লেইন করেন যে ডক্টর আমার হেয়ারটা দেখা যাচ্ছে যে অনেক ভালো ছিল, ঠিক ছিল, হঠাৎ করেই কেন যেন আমার হেয়ারটা ফল হচ্ছে। কারো কারো দেখা যায় যে কেউ বলেন ওভারঅল স্ক্যাল্প থেকে হেয়ার ফল হচ্ছে, আমার দেখা যায় যে চুলটা একদম নিচে দিয়ে লেজের মতো হয়ে গেছে, বা অনেকেই কমপ্লেন করেন যে আমাদের মাথার স্ক্যাল্পটা দেখা যাচ্ছে না কিন্তু হেয়ার ফল হচ্ছে। আবার অনেকেই কমপ্লেন করেন যে আমি যদি ডক্টর আমি তেল না দিই কিংবা তেল দিই কিংবা হচ্ছে আমি দুদিন যদি শ্যাম্পু না করি সেক্ষেত্রে আমার চুলটা দেখা যায় যে একদম চামড়া, মাথার চামড়াটা দেখা যাচ্ছে এতটা পাতলা হয়ে গেছে, এতটা চুল পড়তেছে। বাট অনেকে আবার কোশ্চেন করেন এরকম যে আমার সামনের দিকের চুলগুলো কিন্তু ডক্টর ভালো আছে, বাট পেছনের দিকে চুলগুলো লাইক এই ভল্ট সেন্ট্রাল এরিয়াটা কিংবা হচ্ছে কেউ যদি সিথি করার অভ্যাস থাকে আপনাদের, সেক্ষেত্রে হয় কি সিথি যে লাইনে যাচ্ছে সেই লাইন বরাবর হেয়ার ফল হয়। কিন্তু অনেক মেল পেশেন্ট আছেন আমাদের যারা কমপ্লেন করেন যে আমার হেয়ারগুলো ফল হচ্ছে, আগে এত ফল পড়তেন না, হঠাৎ করেই আমার এতগুলো হেয়ার ফল হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমার সেন্ট্রাল এরিয়াটাও খালি হয়ে গেছে, কপালটা বড় হয়ে গেছে, কিংবা হচ্ছে কি এবং আমার টেম্পোরাল রিজনের যে হেয়ারগুলো এই দুই সাইডের হেয়ারগুলো সেগুলো ভালো আছে। আবার অনেকেই দেখা যায় যে চুলটাকে টাইট করে বাঁধেন, সেক্ষেত্রে একটা হেয়ার ফল হতে পারে। আর অনেক ডিজিজ কন্ডিশন আসে সেগুলো থেকেও হেয়ার ফল হতে পারে। সো দ্যাট অনেক ধরনের কমপ্লেইনই আমরা পাই। কিন্তু এখন এই কমপ্লেইনগুলো যখন আমাদের কাছে আসে তখন ফার্স্ট অফ অল আমরা ট্রাই করি সেটার রিজনটাকে ফাইন্ড আউট করার, যে কোন কারণে তার হেয়ার ফলটা হচ্ছে। যে কাউকে যে কোনো ট্রিটমেন্ট দিলে কিন্তু সেটা রেসপন্স করবে না, সো কারণটা ফাইন্ড আউট করা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এর আগে একটু বলে নিতে চাই হেয়ার ফল ব্যাপারটা কি। অনেকেই বলেন হেয়ার ফল হচ্ছে, আমি কোশ্চেন করি যে কিভাবে মনে হচ্ছে আপনার হেয়ার ফল হয় বা পার ডে কতগুলো হেয়ার আপনার ফল হচ্ছে। কেউ বলেন যে ডক্টর 50টা হেয়ার পড়ে যাচ্ছে, কেউ বলেন 100টা হেয়ার পড়ে যাচ্ছে, বাট ব্যাপারটা কিন্তু সেটা না। আমাদের স্ক্যাল্পে ইউজুয়ালি আমরা বলি 60 to 100 হেয়ার যদি এভরিডে ফল করে দ্যাট ইজ ভেরি মাচ ন্যাচারাল, এটা নর্মাল ওয়েতেই আমাদের ফল করবে। বাট যখন কোনো পেশেন্টের ক্ষেত্রে যে 100 থেকে 200 এই ধরনের হেয়ার ফল হচ্ছে মোর দ্যান 100, সেটাকে আমরা বলবো হেয়ার ফল। এখন আপনি বাসায় কিভাবে আপনার এই হেয়ার ফল হচ্ছে সেটাকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আমি এর আগেও আমার অনেকগুলো লাইভে প্লাস আমার ভিডিওগুলোতে আমি এটা কিন্তু বলেছি, আজকে আবার বলবো একটু করে। সেটা হচ্ছে যে আপনি আপনার স্ক্যাল্পের হেয়ারগুলো লাইক 40 থেকে 60টা হেয়ার ধরে আপনি টানবেন। টানার পর আপনি দেখবেন যদি আপনার মিনিমাম 5টা হেয়ার ফল হয় তাহলে সেটাকে আমরা হেয়ার ফল বলতেছি। কিংবা আপনি বাসায় শ্যাম্পু করবেন না, 5 থেকে 7 দিন শ্যাম্পু না করে থাকেন, দেন আপনি 7th ডেতে যখন শ্যাম্পু করতে যাবেন ডেফিনেটলি আপনাকে শ্যাম্পু করতে হবে একটা সিঙ্কের মধ্যে, বেসিনের মধ্যে, কিংবা যাদের বাসায় টাইলস দেওয়া যে ওয়াশরুম আছে লাইক সাদা একটা ফ্লোরের মধ্যে আপনাকে শ্যাম্পুটা করতে হবে। পানিটা যখন পড়বে মাথার, শ্যাম্পুটা হচ্ছে আপনার করতে হবে সাদা ফ্লোরের উপরে, কিংবা আপনি একটা সাদা কাপড়ও বিছিয়ে নিতে পারেন, সেটার উপর আপনি আপনার শ্যাম্পুটা করবেন, পানিটা ওখানে পড়বে। বাট মনে রাখতে হবে যে জায়গাটা দিয়ে পানিটা আপনার যে টানেলটা দিয়ে যাচ্ছে সেটার মুখটাকে বন্ধ করে রাখতে হবে। কেন বন্ধ করে রাখতে হবে? কারণ হচ্ছে যাতে আপনার পানিটা পাস করে গেলেও হেয়ারটা আপনার পাস করতে না পারে, এবং আপনি শ্যাম্পু করার পর আপনি কাউন্ট করবেন যে আপনার কতগুলো হেয়ার ফল হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আপনার একটা বিশাল অ্যামাউন্টের হেয়ার ফল হয় লাইক 500 to 700 800 এরকম, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বলা যেতে পারে যে আপনার একটা বেশ অ্যামাউন্টে হেয়ার ফল হচ্ছে। সো এই ছিল আপনি নিজে থেকে বাসায় কিভাবে হেয়ার ফলটাকে জাজ করবেন। এরপর ডেফিনেটলি আপনাকে ডক্টরের শরণাপন্ন হতেই হবে, কারণ রিজনটাকে ফাইন্ড আউট করে তো ট্রিটমেন্ট করতে হবে, তাই না? এখন হেয়ারের ট্রিটমেন্ট করতে গেলে কারণগুলো নিয়ে আগে একটু কথা বলে নিই না। ফার্স্টে আমাদেরকে বলতে হবে, যেটা না বললেই না, সেটা হচ্ছে কি আপনার স্ট্রেস। সেটা যে কোনো ধরনের স্ট্রেস হতে পারে। আপনি স্টুডেন্ট যারা আছেন লাইক এসএসসি পরীক্ষা দিচ্ছে বা অন্যান্য ধরনের এক্সাম দিচ্ছেন, এটা কিন্তু বেশ প্রেশারের মধ্যে থাকতে হয়, তাই না? এই প্রেশারটা কিন্তু অনেক একটা রিজন হয়ে যায়। বা যাদের অনেক দিন ধরে কোনো ডিজিজ কন্ডিশনে ভুগছেন, কিংবা কেউ যদি আপনার লাইক অনেক কেমোথেরাপি নিচ্ছেন, কিংবা কোনো সার্জারি হয়েছে, কোনো ডেলিভারির পরে পেশেন্ট হেয়ার ফল হতে পারে, কিংবা আপনার ধরেন আমরা খুব বেশি ইজিলি শুনতে পাই না এরকম যে ডেঙ্গু হয়েছিল বা টাইফয়েড জ্বর হয়েছিল, এরপর অনেক বেশি হেয়ার ফল হচ্ছে।
এইগুলো কিন্তু আসলে স্ট্রেসফুল কন্ডিশন। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো স্ট্রেসফুল কন্ডিশন যাওয়ার 2 থেকে 3 মাস পর কিন্তু আপনার হেয়ার ফলটা স্টার্ট হয়। সো যখন আমাদের কাছে এই ধরনের কোনো পেশেন্ট আসেন, ফার্স্টে আমরা যখন হিস্ট্রি নিই, হিস্ট্রির মধ্যে কিন্তু আমরা এটাকে জাজ করি, এটাকে আমরা কোশ্চেন করি বা আমরা জানতে চাই যে 2 থেকে 3 মাস আগে বা 1 মাস আগে কোনো ধরনের কোনো স্ট্রেসফুল কন্ডিশন তার উপর দিয়ে গিয়েছে কিনা। সেকেন্ড রিজন যেটা বলতে হবে সেটা হচ্ছে কি হরমোনাল একটা ইমব্যালেন্স। মোস্ট অফ দ্য পেশেন্ট, ফিমেল পেশেন্ট, ডেলিভারির পরে আমাদের কাছে আসতেছেন, এসে বলছেন যে ডক্টর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার হেয়ারটা কিন্তু অনেক ভালো ছিল, শ্যাফটটা ভালো ছিল, অনেক গোছা ছিল, চুলটা বাঁধতে কোনো ধরনের প্রবলেম হতো না। বাট এখন যেটা হচ্ছে যে আমি চুল বাঁধতে গেলে, বাচ্চার বয়স সাধারণত তখন দেখা যায় যে 4 মাস থেকে 18 মাস, সেই সময় কিন্তু এই ধরনের হেয়ার ফলটা হয়। কেন হয়? কারণ হচ্ছে ডেলিভারিতে এমন কিছু হরমোন আমাদের বডি থেকে সিক্রেশন হয় যেটা হেয়ারটাকে অনেক বেশি হেলদি করে রাখে। বাট যখন হচ্ছে গিয়ে আপনার ডেলিভারি হয়ে যাচ্ছে, হরমোনগুলো আবার আগের লেভেলে বা নর্মাল লেভেলে চলে আসতেছে, তখন কিন্তু এই ধরনের ট্রমেন্ডানাস একটা হেয়ার ফল দেখা যায়। তাছাড়া থাইরয়েড হরমোন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হেয়ার ফলের জন্য। এবং এইজ পার্সন যারা আছেন 70, 75 বা 60 পর থেকে, তাদের কিন্তু বডিতে ইস্ট্রোজেনের লেভেলটা কমতে থাকে, সেই সময় কিন্তু এই ধরনের হেয়ার ফলগুলো অনেক বেশি হয়। আরও অনেক রিজন আছে, এর মধ্যে থার্ড যদি রিজন খুঁজতে যাই, আমাদেরকে ফার্স্ট বলতে হবে হচ্ছে কিছু মেডিসিন আছেন বা এর আগে একটা কথা বলতে হবে, ক্রাশ ডায়েট। আমরা মেয়েরা এখন এতটাই সচেতন হয়ে গেছি যে ফিগার মেনটেন করতেই হয় আমাদের, তাই না? ডেফিনেটলি করা উচিত। প্রতিটা মেয়ে না, ছেলেকে অবশ্যই সবাইকে কিন্তু সুন্দর থাকতে হবে। সো সুন্দর থাকার একটা ফার্স্ট রিজন হচ্ছে ওয়েটটাকে মেনটেন করা। বাট এমন কোনো কিছু করে ওয়েট মেনটেন করা যাবে না, এমন কোনো ক্রাশ ডায়েটিংয়ে যাওয়া যাবে না, কিটো ডায়েটিংয়ে যাওয়া যাবে না যেটা আপনাকে বডির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। ডেফিনেটলি আপনি করতে পারেন, বাট আপনাকে সেটার জন্য একটা ডায়েটিশিয়ানের কনসালটেশন নিয়ে প্লাস প্রপার ওয়েতে সেটা যদি করেন তাহলে কিন্তু হেয়ার ফলটা হয় না। বাট আমরা যা করি যে একটা ক্রাশ ডায়েটে চলে যাই বা কিটো ডায়েটটি প্রপারলি আমরা ফলো না করে দেখা যায় যে এই সময় কিন্তু অনেক একটা হেয়ার ফল হয়ে যায়। কিছু মেডিসিন লাইক অ্যান্টি ডিপ্রেসেন্ট আমরা খাই অনেকে, বা অনেকের হাইপার টেনশনের জন্য খাই কিছু মেডিসিন, কিংবা ব্লাড থিনারও কিন্তু আমরা অনেকে খাচ্ছি, যার কারণে কিন্তু হেয়ার ফল হতে পারে। সো আপনি যখন কোনো ডক্টরের কাছে যাবেন হেয়ার ফল জাজ করানোর জন্য বা ট্রিটমেন্ট করার জন্য, ডেফিনেটলি আপনি কী কী মেডিসিনগুলো ডেলি ইনটেক করছেন সবগুলো মেডিসিন আপনার ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। অ্যান্ড এরপর রিজনটা অবশ্যই জেনেটিক রিজন বলতে হবে, কারণ আমরা কিন্তু অনেক পেশেন্ট পাচ্ছি না যে এরকম বলেন আব্বু আম্মুর আছে বা দাদা দাদুর আছে, বা নিজে থেকে কিন্তু বুঝতে পারেন যে বাবার টাক আছে, সো ডে বাই ডে আমারও একটা টাক হয়ে যাওয়ার একটা বা হেয়ার ফল হয়ে একটা টেন্ডেন্সি কিন্তু চলে আসে, বা আমার হেয়ার ফল হচ্ছে, বা আব্বুর আছে সো দ্যাট আমারও হচ্ছে, বা দাদার ছিল আমারও হচ্ছে, মায়ের ছিল মেয়ের হচ্ছে। সো এগুলো কিন্তু একটা জেনেটিক রিজনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রিজন এই ধরনের হেয়ার ফল হওয়ার জন্য। আরও আসলে অনেক কারণ আছে, এর মধ্যে বলতে হবে হেয়ার কেয়ার প্রোডাক্ট যা আমরা ইউজ করছি। আমাদের এখন অনেকে আমরা জেল ইউজ করি, অনেকে আমরা এক্সেসিভ শ্যাম্পু ইউজ করি, স্ক্যাল্পটাকে ড্রাই করে ফেলতেছি। আমাদেরকে জানতে হয় যে শ্যাম্পুর মধ্যে অনেক বেশি ক্ষার থাকে যেটা আমাদের হেয়ারকে ড্যামেজ করতে পারে, বা আর রিবন্ডিং, পার্মিং বা হচ্ছে ডাই ইউজ করা, বিভিন্ন ধরনের হাইলাইটস করা, এগুলো তো রিজন আছেই। আমি বলবো না যে এটা করা যাবে না, ডেফিনেটলি করতে পারেন, আমরা সবাই কম বেশি করি, কিন্তু এমন সময় না যখন আমার হেয়ারটা ফল হচ্ছে। মেবি আপনার এই ধরনের হেয়ার ফল হওয়ার জন্য এই ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো বা পার্লার গোয়িং যারা আছেন তাদের এই ধরনের প্রসিডিউরগুলো হয়তো রিজন না, বাট অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করতে পারে। যা করছিল তার চেয়ে 3 গুণ 4 গুণ হেয়ারটাকে আরও বেশি ফল করতে পারে কিন্তু। সো আমাদেরকে একটু খেয়াল করতে হবে এই ধরনের প্রোডাক্ট বা প্রসিডিউরে যাওয়ার আগে। অনেকের কিন্তু টাইট করে চুল বাঁধার একটা প্রবণতা থাকে একদম পেছন থেকে। এতে হয় কি যে ট্র্যাকশনাল অ্যালোপেশিয়া আমরা একটা টার্ম ইউজ করি, টানা প্রেশার দেওয়ার কারণে কিন্তু চুলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, পড়ে যায়। আরও অনেক ডিজিজ কন্ডিশন আছে যেগুলোতে এই ধরনের হেয়ার ফল হয়, সিকাট্রিশিয়াল, নন সিকাট্রিশিয়াল, বিভিন্ন ধরনের হেয়ার লসের অনেকগুলো রিজন আছে। সো আই থিঙ্ক অনেকটা ক্লিয়ার হয়েছে আপনাদের যে আমি কী ধরনের হেয়ার ফল হতে পারে বা এর ভিতরে কারণগুলো কী হতে পারে। এই প্রবলেমগুলো নিয়ে যখন পেশেন্টরা আমাদের কাছে আসেন, আমরা ফার্স্টেই যেমন আমি বলেছি যে আমি যেটা ট্রাই করি যে পেশেন্টকে কীভাবে হেয়ার ফলটা হচ্ছে তার হিস্ট্রিটা নিয়ে
যে কারণগুলো আমি বললাম হিস্ট্রিগুলো কিন্তু ঠিক একইভাবে যায়, যে স্ট্রেস আছে কি না, কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কি না, বয়সটা কেমন, জেনেটিক রিজন আছে কি না, ডায়েট করছে কি না, বা কোনো মেডিসিন নিচ্ছে কি না, কিংবা আর কোনো ধরনের কোনো ছোটোখাটো যে প্রবলেমগুলো সেগুলো আছে না। সো এগুলো আমাদেরকে হিস্ট্রি নিতে হয়, কিন্তু হিস্ট্রিটা নিয়ে দেন আমি যেটা করি ডেফিনেটলি একটা হেয়ার অ্যানালাইজ করি। আমার সেন্টারে আমরা যে অ্যানালাইজারটা ইউজ করি, দিস ইজ জার্মান মেড, অনেক ভালো একটা মেশিন, যেটাতে আপনার হেয়ারের টেক্সচার থেকে শুরু করে, কাউন্ট থেকে শুরু করে, কোথায় কতটা লস আছে এবং কোথায় কতটা দরকার, এভরিথিং কিন্তু এখানে আমরা অ্যানালাইজ করে নিই যে পেশেন্টের কী কন্ডিশনে আছে এবং তাকে ট্রিটমেন্টটা কীভাবে করতে হবে। অ্যানালাইজটা হয়ে গেলে দেন আমরা যেটা করি সেটা হচ্ছে পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন করতে হয়। যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে দেখা যায় কি যে আমাদের হেয়ারের জন্য আসলে অনেকগুলো ফুডের দরকার আছে। হ্যাঁ, আমরা এরকম বলি যে 5 সুপার ফুড ফর আওয়ার হেয়ার। আমি আজকের লাইভের সেকেন্ড পার্টটাতে ওটা নিয়ে আলোচনা করব, সো এটা এখন খুব বেশি বলবো না, অল্প করে বলে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের হেয়ারের জন্য কিন্তু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডস, প্রোটিন, বায়োটিন, দেন ভিটামিন B12, ভিটামিন A, C, E, জিঙ্ক, আয়রন, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, সো এগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে ফুডের সাথে, এবং এগুলো কতটুকু আমাদের বডিতে আছে সেটা দেখার জন্য কিন্তু আমরা কিছু ইনভেস্টিগেশন করি, ব্লাডের ইনভেস্টিগেশন, আয়রন, জিঙ্ক, এগুলো আমরা দেখে নিই। ভিটামিন ডি লেভেলটা দেখা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের জন্য, ক্যালসিয়াম দেখা ইম্পর্টেন্ট হয়ে যায়। ডেফিনেটলি যেটা করতে হবে আমাদেরকে ব্লাড অ্যানালিসিসের সাথে হরমোনটাকে অবশ্যই দেখতে হবে, হরমোনটাকে কোন লেভেলে আছে। কিছু মানুষের ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন এগুলোর ইমব্যালেন্স বা থাইরয়েডের ইমব্যালেন্সের জন্য কিন্তু অনেক বেশি হেয়ারফল হয়। দেন আরেকটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে গিয়ে হরমোন যখন আমরা দেখি তখন কিন্তু আমরা পেশেন্টকে যখন এক্সামিন করি তার বডিতে, তার ফেসে কোনো অ্যাকনি আছে কিনা সেটাও আমরা দেখি। অ্যাকনি দেখার কারণটা হচ্ছে যে অনেক সময় অ্যাকনির পাশাপাশি হেয়ার ফল বা অন্যান্য ধরনের প্রবলেমগুলো দেখা যায়, যেটার রিজনটা হচ্ছে কি PCOS, পলিসিস্টিক ওভারিতে যদি সিস্ট হয় সেখানে কিন্তু অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়, এবং সেই হরমোনাল ইমব্যালেন্স থেকে কিন্তু হেয়ার ফল হতে পারে। সো আমাদের কিন্তু ওখানেও কনসেন্ট্রেট করতে হবে ইনভেস্টিগেশন যখন আমরা করব। দেন ট্রিটমেন্টটা আমরা আসলে কীভাবে করি, ট্রিটমেন্টটা ডিপেন্ড করে হচ্ছে পার্সন টু পার্সন, ভ্যারি করে, যার যেরকম প্রবলেম ট্রিটমেন্টটাও সেরকম করেই আসে। ট্রিটমেন্টের জন্য আমাদের লাইক ফার্স্টে আমরা যেটা ট্রাই করি একটা সাপ্লিমেন্ট দেওয়ার জন্য পেশেন্টকে, কারণ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কম বেশি আমাদের সবারই কিন্তু থাকে। সো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য আমরা কিছু আয়রন বা কিছু জিঙ্ক, ভিটামিন B, C, ভিটামিন A, C, D, দেন হচ্ছে বায়োটিন, এই বা অ্যামাইনো অ্যাসিডস কন্টেইনিং যে ফুডগুলো আছে সেগুলো, এগুলো আমরা সাজেস্ট করি। সাপ্লিমেন্ট এগুলো দরকার হয় খুব বেশি। দেন হচ্ছে কিছু টপিক্যাল অ্যাপ্লিকেশন আমরা দিই। টপিক্যাল অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে যেমন মিনক্সিডিলটা আমাদেরকে ইউজ করতেই হয়। ছেলেদের জন্য যেমন বলি আমরা 5%, বা মেয়েদের জন্য 2%, যেটা হচ্ছে গিয়ে রাতের বেলা এভরিডে লাগাতে হবে। 10টা পাফ আমরা লাগাতে বলি। অনেকগুলো ব্র্যান্ড নেম আছে, অনেকগুলো কোম্পানি বানাচ্ছেন আমাদের দেশে, এগুলো ইউজ করতে হয়। দেন যদি এটুকুতেও কাজ না করে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি যেটা আমার করতে পছন্দ করি আমার সেন্টারে সেটা হচ্ছে PRP, এবং আমার সেন্টারের PRP আমি বলতে পারি যে কোনো PRPর চেয়ে অনেক বেশি বেটার, বিকজ আমরা যে প্লেটলেটের কনসেন্ট্রেশনটা আমরা নিয়ে আসতে পারি সেটা কিন্তু অন্যান্য সেন্টারের চেয়ে অনেক ভালো, যেটা আমরা বলি যে অলমোস্ট 2.5 to 3 টাইমস আমরা মোর কনসেন্ট্রেট করতে পারি PRPটা। আমরা অনেক ভিডিওতে PRP নিয়ে কিন্তু কথা বলেছি, লাইভে কথা বলেছি, আজকেও বলবো, বাট এটা আমি সেকেন্ড পার্টটাতে বলবো। দেন হচ্ছে এইগুলো যদি ট্রিটমেন্ট খাওয়া বা লাগানো এগুলোতে না যায়, দেন হচ্ছে আমরা PRPতে চলে আসি। প্লাস হচ্ছে আমরা লো লেভেল লাইট থেরাপি কিন্তু করি। আমি ইউজুয়ালি প্রত্যেকটা পেশেন্টকে লো লেভেল লাইট থেরাপির সাথে PRP দুটো কম্বাইন করে করি। দেন তারপরেও যদি হেয়ার ফল কারো ধরনের কোনো একটা জায়গা গ্যাপ হয়ে যায়, টাকের মতো মনে হয়, সেই ক্ষেত্রে আমার সেন্টার কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্টও করছি। হেয়ার ট্রান্সপ্লান্টটা ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের উপরে, কার কতটুকু হেয়ার ফল হয়েছে বা কার কতটুকু দরকার, সেই অনুযায়ী আমাদের এখানে সিনিয়র প্রফেসর স্যার আছেন, ডক্টর শিয়াস স্যার, ওনার আন্ডারে আমরা একটা আমাদের টিম আছে। বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্ট একটা টিম ওয়ার্ক, আমরা সেভাবে কিন্তু করি। আমি আচ্ছা অলরেডি অনেক কোয়েশ্চেন চলে আসছে, আমি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবো, বাট এর আগে আমি একটু বলে নিই, বিকজ আজকে অনেক কিছু বলার আছে, আমাদের অনেক কোয়েশ্চেন আসবে আমি জানি।
সো এই ছিল হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট অপশানসগুলো। বাট প্রত্যেককেই খেয়াল করতে হবে, ডক্টরের কাছে তো আপনি পরে আসবেন, এর আগে আপনাকে নিজে থেকে ডেইলি লাইফের সাথে আপনাকে একটা কেয়ার তো নিতে হবে, তাই না, হেয়ারের জন্য। সো ফার্স্ট অফ অল আমাকে যেটা বলতে হবে যে ক্লিনজিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ইউ নো, বিকজ আমাদের যে ওয়েদার হট অ্যান্ড হিউমিড, এই ওয়েদারে কিন্তু অনেক বেশি সেবাম জমা হয়ে যায়, যার কারণে ফাঙ্গাল অ্যাট্রাক্ট মানে খুব ফাঙ্গালটা ওই সেবামটাকে অ্যাট্রাক্ট করে খুব বেশি এবং ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। সো আমি বলবো না যে আপনার এভরিডে শ্যাম্পু করেন, অনেকেই কোশ্চেন থাকে ডক্টর আমি এভরিডে শ্যাম্পু করবো কিনা বা এভরিডে শ্যাম্পু করে চুলটা নষ্ট হয়ে যাবে কিনা। ইউজুয়ালি তো এভরিডে শ্যাম্পু না করাই ভালো, সপ্তাহে 2 থেকে 3 দিন করা বেটার, বিকজ আমাদের স্ক্যাল্পের যে ময়েশ্চার লেভেলটা আছে সেটাকেও তো আমাদেরকে মেনটেন করতে হবে। এক্সেসিভ শ্যাম্পু কিন্তু অ্যালকালি লেভেলটা থাকার কারণে কিন্তু আপনাদের হেয়ারটা ড্রাই হয়ে যায়, স্ক্যাল্প ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে অন্য ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হয়। সো যেটা করতে হবে যে মনে রাখতে হবে আপনাকে ক্লিন থাকতে হবে। ক্লিনের জন্য যদি আপনাকে সেটা 2 দিন শ্যাম্পু করে আপনি ক্লিন থাকতে পারেন, 2 দিনই আপনার জন্য এনাফ। 3 দিন দরকার হলে 3 দিন, বা 4 দিন দরকার হলে আপনি 4 দিন শ্যাম্পু করবেন। ক্লিনজিং ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অনেকের কোশ্চেন থাকে অয়েল ইউজ করবো কিনা। অয়েলটা বেসিক্যালি ওভারনাইট ইউজ করতে হবে এরকম কিছু না, বাট এটা কী করে স্কিনটাকে হয়তো বা হেয়ারটাকে হয়তো একটা গুড টেক্সচার দেয় বা একটু সিল্কি করে, এরকম একটা রিফ্রেশ একটা ভাব নিয়ে আসে। তো আপনি এটা করতে পারেন, বাট শাওয়ারের 1-2 ঘন্টা আগে আপনি অয়েলটা ইউজ করলেন, দেন আপনি শাওয়ার করে ফেলেন। এছাড়া আমি আরও বলবো যে ওয়েট হেয়ার, ভেজা হেয়ার শাওয়ার করার পর অনেক বেশি ঘষাঘষি করে সেটাকে টাওয়াল দিয়ে মুছতে হবে, সেটা করা উচিত না, নষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে চুলটা। সো আপনি আস্তে আস্তে করে হেয়ারটাকে টাওয়াল করেন, বা অনেক বেশি কাম্বিং, যেটা হচ্ছে চুল আঁচড়ানো, অনেক বেশি অনেকেই করেন। যাদের কার্লি হেয়ার তাদের কিন্তু এই ধরনের প্রবণতা অনেক বেশি আছে, বিকজ আমি দেখি আমার বাসায় আমার মেয়ে খুব বেশি কম করে, বিকজ ওর হেয়ারটা কার্লি। আমি জানি না ও কেন ওর কার্লি হেয়ার পছন্দ না, বাট আমার কিন্তু কার্লি হেয়ার খুব পছন্দ, ওর চুলটা আমার খুব পছন্দ। সো এক্সেসিভ হেয়ারটা কিন্তু কাম্বিংটা কিন্তু চুলের জন্য খারাপ হতে পারে। আরেকটা কথা বলতে চাই, যেমন আমার পেশেন্টরা এসে বলেন যে ডক্টর আমার হেয়ার ব্যান্ড পড়ে যাচ্ছে, আগে চুল বাঁধতে পারতাম না, হেয়ার ব্যান্ড আটকাতো না, আর এখন এমন হয়েছে যে চুল হেয়ার ব্যান্ড আমি দিতে পারতেছি না। এটাও কিন্তু হেয়ার ফল একটা রিজন, এর জন্যই হচ্ছে। ডোন্ট ওয়ারি, আমরা এটারও ট্রিটমেন্ট করতে পারি। আর হচ্ছে অনেক বেশি টাইট করে চুল বাঁধা যাবে না। প্রেশার দিয়ে চুল বাঁধলে ট্র্যাকশনাল অ্যালোপেশিয়া যে ধরনের হেয়ার ফলটা হয় সেটা কিন্তু অনেক বেশি আমরা পাই। এবং অনেক বেশি ঘুমাতে হবে, লাইফস্টাইলটাকে অনেক বেশি মডিফিকেশন করতে হবে, ঘুম, খাওয়া, নিউট্রিশিয়াস ফুড যেটাকে বলতেছি 5 সুপার ফুড, সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে। তারপর হচ্ছে স্মোক কমাতে হবে। আর এই তো এগুলো যদি একটু মেনটেন করা যায় তাহলে কিন্তু নর্মালি হেয়ারটাকে অনেক ভালো রাখা যায়। হ্যাঁ, আর হেয়ারের শ্যাম্পু ইউজ করার জন্য কিন্তু আমি অবশ্যই বলবো একটা জেন্টেল, আপনার হেয়ার ফ্রেন্ডলি একটা শ্যাম্পু ইউজ করবেন। হ্যাঁ, তাছাড়া হচ্ছে যাদের স্ক্যাল্প অনেক ধরনের প্রবলেম আছে, সেই প্রবলেম ওয়াইজ আমরা ট্রিটমেন্ট করব যখন, শ্যাম্পুগুলোও কিন্তু প্যাটার্নটা ওভাবেই চেঞ্জ হয়ে আসবে। লাইক যাদের অনেক বেশি ডেন্ড্রাফ আছে, ডেন্ড্রাফের জন্য আমরা বিভিন্ন ধরনের শ্যাম্পু দিই, কিটোকোনাজল থাকে, জিঙ্ক প্যারাথিন থাকে, বা সেলেনিয়াম সালফেট, এই ধরনের কন্টেনিং শ্যাম্পুগুলো আমরা দিয়ে থাকি। ডেন্ড্রাফ নিয়ে কথা বলবো, বাট ওটা আরেকটু পর। অনেক কোয়েশ্চেন চলে আসছেন এর মধ্যে। একটু কোয়েশ্চেন অ্যান্সার করি। হ্যাঁ, আম্মান লিখেছেন, হ্যালো আপু, হিমু, হোপ ইউর ওয়েল। ইয়েস, আই এম গুড। সাদিয়া মুহুয়া শফিক, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাকচুয়ালি শি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড, ভেরি ক্লোজ টু মি, অ্যান্ড শি ইজ অলসো ডক্টর। শারমিন, হ্যালো, কেমন আছো তুমি? এই যে জাহাঙ্গীর লিখেছেন একমত ম্যাডাম, থ্যাংক ইউ। একমত হওয়ারই কথা, বিকজ আমি যে রিজনগুলো বলেছি সেটা নিশ্চয়ই অথেন্টিক না। অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। জিকু ভাই লিখেছেন, ক্লাসটা আরও কিছুদিন আগে করতে পারলে আজ আমার বাবরি চুল থাকতো।
থ্যাংক ইউ ভাইয়া। উনি হচ্ছেন আমার লাইভের রেগুলার ভিউয়ার্স অ্যান্ড ডেফিনেটলি উনি অনেক একটা কমেন্ট করবেন, আমাকে অনেক মজা করেন, উনি অনেক মজা করে অনেক কথা বলেন, ওনার কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। শারমিন আরেকজন লিখেছেন, আমার হেয়ারে কোনো ডেন্ড্রাফ নাই, তারপরও হেয়ার ফল হচ্ছে আর হেয়ার আনহেলদি হয়ে গেছে, এর জন্য কি করতে পারি? গুড কোয়েশ্চেন শারমিন। ডেন্ড্রাফ হলেই যে শুধুমাত্র হেয়ার ফল হবে ব্যাপারটা কিন্তু সেটা না। ডেন্ড্রাফ ইজ ওয়ান অফ দ্য রিজন ফর হেয়ার ফল, বাট নট অলওয়েজ। সো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আপনার হেয়ার ফলটা কেমন, কি কারণে হচ্ছে, এবং আনহেলদি যেহেতু, সো আমরা কিন্তু অনেক নিউট্রিশন লেভেল ঠিক করলে আনহেলদি হেয়ারটা হেলদি হতে পারে। প্লাস হচ্ছে আমরা যে পিআরপি করি, পিআরপিতে কিন্তু আনহেলদি হেয়ার অনেক ভালো হেলদি হতে পারে, বিকজ গুড টেক্সচার দিতে পারে। হেয়ারটাকে ড্যামেজ থাকলে সেটাকে পিআরপিতে রিপেয়ার করা যায়। যাদের হেয়ারটা থিন থাকে তাদের জন্য ঠিক করা যায় শ্যাফটাকে, হেয়ার ফল স্টপ করা যায় এবং রিপেয়ার, নতুন করে হেয়ার রিগ্রোথও কিন্তু করা যায়। সো আসতে হবে শারমিন, আসলে আমি হয়তো দেখে আপনাকে হেল্প করতে পারবো। আরেকজন লিখেছেন, আমি 3 মান্থ পিআরপি করেছি তারপরও হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু জানি না আপনি আমার কাছে হেয়ার পিআরপি করেছেন কি না, আমার অবশ্য মনে নাই, সরি। এত পেশেন্ট আসলে মনে রাখা পসিবল হয় না। পিআরপি করার পর হেয়ার ফল কিছুটা হতে পারে, 3-4 মাস একটু হেয়ার ফল হতে পারে, বিকজ আপনাকে মনে রাখতে হবে হেয়ার ফল হয়ে আবার নতুন করে হেয়ারটাকে গ্রো করবে। কিন্তু সিম্পল একটা এক্সাম্পল দেই, নতুন পুরনো একটা দাঁত পড়ে কিন্তু নতুন একটা দাঁত গজায়, তাই না? সেরকমও কিন্তু এরকম। সো যদি 2-3 বার পিআরপি করার পর আপনার এরকম হেয়ার ফল হয়, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আপনি কন্টিনিউ করবেন। পাশাপাশি হচ্ছে আপনাকে ডেফিনেটলি মিনক্সিডিল দেওয়া হয়েছে এবং সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে, সেটাকে কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। আর একজন লিখেছেন, ঋতু পিআরপি করলে কি হেয়ার লস রিডিউস হয়? পিআরপিতে হেয়ার গ্রো করতে কতদিন টাইম লাগবে? ভেরি নাইস কোয়েশ্চেন ঋতু। পিআরপিতে হেয়ার ফল রিডিউস হয় ইউজুয়ালি 2টা পিআরপি। আমরা তো পিআরপিগুলো কীভাবে করি, আচ্ছা পিআরপি নিয়ে একটু ছোটো করে কথা বলে নিই। হ্যাঁ, পিআরপিটা কি আসলে প্লেটলেট রিচ প্লাজমা না, আমরা আমাদের বডি থেকেই যে ব্লাডটাকে কালেক্ট করি পিআরপি করার জন্য, সেটা আমরা মেশিনে দিচ্ছি, দিয়ে আমাদের ব্লাডের যে হোয়াইট লিকুইড পোর্শন এবং সলিড পোর্শন আছে সেটা থেকে আমরা হোয়াইট পোর্শনটাকে, যেটা হচ্ছে প্লাজমা এবং প্লেটলেট দ্যাট মিনস অনুচক্রিকা। আমরা ছোটোবেলা থেকে কিন্তু স্টাডি করে আসছি যে আমাদের ব্লাডে 3 ধরনের সেল থাকে, একটা হচ্ছে রেড ব্লাড সেল, একটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, একটা হচ্ছে কি প্লেটলেট বা অনুচক্রিকা। সেই অনুচক্রিকাটাকে আমরা আমাদের প্লাজমার সাথে আলাদা করে নিয়ে আসি এবং সেটাকে কিন্তু আমরা ছোটো ছোটো ইনজেকশনের মাধ্যমে আমাদের স্ক্যাল্পের মধ্যে ইনজেক্ট করে দিই। বাট এটা পেইনফুল হবে, যে ইনজেকশনের কথা বললাম ব্যাপারটা সেটা না কিন্তু, বিকজ আমরা অ্যানাস্থেশিয়া দিয়েই নিই পেশেন্টকে টপিক্যালি। অ্যান্ড 3 সপ্তাহ পরপর করি, ডিপেন্ড করে পেশেন্টের হেয়ারের কন্ডিশনের উপর, তার কয়টা লাগবে, কারোর ক্ষেত্রে 8টা, কারোর ক্ষেত্রে 10টা, বা তার ক্ষেত্রে হয়তো আরও বেশি লাগতে পারে। আর আপনি যেটা কোশ্চেন করেছেন যে পিআরপি করলে কি হেয়ার লস রিডিউস হয় কিনা, ডেফিনেটলি হয়। 2টো পিআরপি করার পর 3 সপ্তাহ পর 2টো পিআরপি করার পর আপনার হেয়ার ফল ইনশাল্লাহ রিডিউস হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে। এবং 2.5 মান্থস থেকে 3 মান্থস পর আপনি দেখবেন যে আপনার নতুন করে চুল গজানো শুরু হচ্ছে। 3 মাস পর আপনি ভিজিবলি একটা রেজাল্ট পেয়ে যাবেন। শুধু তাই না, আপনার হেয়ারের স্ট্রাকচারটাকে, শ্যাফটাকে অনেক বেশি হেলদি করবে, যদি ড্যামেজ থাকে সেটাকে রিপেয়ার করবে। ওকে, তানজিম লিখেছেন, সুমাইয়া তানজিম লিখেছেন, আমার আগে কোনো হেয়ার ফল ছিল না, বাট রিসেন্টলি খুব হেয়ার ফল হচ্ছে, হাউ ক্যান আই স্টপ হেয়ার ফল? তানজিম, হেয়ার ফলের রিজনগুলো আমি আজকে কিন্তু অনেক আলোচনা করেছি। সো আপনার কোনো স্ট্রেস আছে কি না, বা ছিল কি না 2 থেকে 3 মাস আগে কোনো ধরনের স্ট্রেস, বা আপনি কোনো সার্জারি হয়েছে কি না, আপনার কোনো ডিজিজ হয়েছিল কি না, কোনো ধরনের জ্বর লাইক ডেঙ্গু, টাইফয়েড এরকম কোনো কিছু হয়েছিল কি না, বা আপনি কোনো ক্র্যাশ ডায়েট করছেন কি না, বা হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, সেগুলোকে আসলে আমাদেরকে জানতে হবে। তারপরেই কিন্তু আমরা আপনার ট্রিটমেন্টটাকে সেভাইজ করতে পারবো। বাট ইটস পসিবল আপনার হেয়ার ফলটাকে স্টপ করানো, নতুন করে রিগ্রোথ করানো, এটা কিন্তু পসিবল। গিয়াস ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, উনি আমার রেগুলার ভিউয়ার্স আমার লাইভের। আরেকজন লিখেছেন, হাউ ক্যান আই রিগ্রো হেয়ার?
রিগ্রো হেয়ারের তো অনেকগুলো প্রসিডিওর আছে, বাট বেস্ট প্রসিডিওর আমরা বলবো যে পিআরপি তো ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট। আমি পিআরপি নিয়ে অনেক কথা বলে ফেলেছি। আপনি যদি রেগুলার বেসিস আপনাকে আসতে হবে, আসলে আমি হয়তো আপনার হেয়ারটাকে অ্যানালাইজ করে দেন সেই ওয়াইজ আমি ট্রিটমেন্ট করবো আপনাকে, বাট হেয়ার গ্রোথ হবে। যদি আপনার ফলিকুল অ্যাক্টিভ থাকে আপনার স্ক্যাল্পের ভিতরে, ফলিকুলটা যদি ড্যামেজ না হয়ে যেয়ে থাকে, ডেফিনেটলি আপনার হেয়ার গ্রোথ হবে। তারপর অনেকের আছে যেটা পিআরপিতে কাজ করে না, বা একদম সেন্ট্রালি অনেক বেশি টাক হয়ে গেছেন, বা কপালটা অনেক বড় হয়ে গেছে, দুই পাশে চুল আছে ঠিকই, ছেলেদের ক্ষেত্রে দেখা যাবে, মেয়েদের হেয়ার লাইনটা নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্টও করতে পারি। আমাদের সেন্টার কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন, আমাদের সাথে প্রফেসর সিরাজ স্যার আছেন, উনি আমাদের টিম লিডার হিসেবে কাজ করেন, আমরা একসাথে কাজ করছি। এখানে কিন্তু ডিপেন্ড করে কার। আচ্ছা, আমি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে বরং একটু বলে নিই আজকে। হেয়ার ট্রান্সপ্লান্টটা হচ্ছে আমাদের হচ্ছে কি আইডিয়াল পেশেন্ট নিতে হবে, যে কারোর জন্য আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো না। হ্যাঁ, আমাদের হেয়ার ফল বা হেয়ারের যে কন্ডিশন সেটাকে আসলে আমরা ভাগ করি 7টা স্টেজে। ইউজুয়ালি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে স্টেজে পিআরপি ইজ মোর দেন এনাফ। দেন 4th to 7 এই ধরনের যে পেশেন্টগুলো আছে, এই ক্যাটাগরি স্টেজের যে পেশেন্টরা আছেন তাদের জন্য কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সাজেস্ট করি। এখন হেয়ার ট্রান্সপ্লান্টের পেশেন্ট আসলে আমরা বেসিক্যালি তাকে আগে অ্যানালাইজ করতে হয়। আমাদের মেশিন আছে, একটা স্পেশাল মেশিন, সেটাতে আমরা দেখি তার হেয়ারের ফলের অ্যামাউন্টটা কেমন, কতটুকু জায়গা ইনভলভ হয়েছে, বা তাকে ট্রান্সপ্লান্ট করতে গেলে কতটুকু হেয়ার লাগবে, তার ডোনেটেড হেয়ারের অ্যামাউন্টটা কেমন, সব কিছু অ্যানালাইজ করা যায়, বা হেয়ারের হেলদি অর আনহেলদি সেটাকে পর্যন্ত আমরা অ্যানালাইজ করি আগে। দেন আমরা পেশেন্টকে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য সাজেস্ট করি, তার কন্ডিশন বুঝে তার কতগুলো হেয়ার লাগবে। ইউজুয়ালি পার স্কোয়ার সেন্টিমিটার এরিয়া হিসেবে আমরা 30 হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য পেশেন্টকে অ্যাডভাইস করি। সেক্ষেত্রে ডিপেন্ড করে পেশেন্টের যে ডোনেটেড হেয়ার। আমরা ইউজুয়ালি কী করি, আমাদের এই পাশটা যদি ভল্ট হয়ে যায়, খালি হয়ে যায়, তখন হচ্ছে কি আমাদেরকে পেছন থেকে হেয়ারটাকে নিয়ে এসে সামনে বসাতে হয়, কিংবা যাদের হচ্ছে এই ডোনেটেড হেয়ারটা থাকবে পিছনের সাইডে, সেটাতেও কিন্তু অনেক সময় কম থেকে যায়, যার কারণে কিন্তু আমরা সামনে নিয়ে এসে বসাতে পারি না। সেক্ষেত্রে আমরা কী করি, বিয়ার্ড এরিয়া কিংবা হচ্ছে নেকের এদিকে যে এরিয়া আছে সেখানে হেয়ার, কারো ক্ষেত্রে দেখা যায় চেস্টের হেয়ার আছে বা এক্সিলারি হেয়ার, এইসব হেয়ারকে কিন্তু নিয়ে এসে আমরা ফ্রন্টে বা আমাদের ট্রান্সপ্লান্ট এরিয়াতে ইউজ করতে পারি অ্যাজ এ ডোনার হেয়ার। দেন আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে। আমরা আরেকটা সেশনই রাখবো, আরেকটা লাইভই করবো অনলি ফর হেয়ার ট্রান্সপ্লান্ট। হ্যাঁ, বাট হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু হয় আমাদের এখানে। আরেকজন পুষ্প লিখেছেন, ম্যাম আমার পিসিওএস আছে, রিসেন্টলি লাস্ট 1 months 100-এর উপরে হেয়ার ফল হচ্ছে অ্যান্ড চুল অনেক কমে যাচ্ছে। পিসিওএস এর প্রবলেম যদি থাকে পুষ্প, হেয়ার ফল হওয়াটা কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ইজি একটা রিজন যে হেয়ার ফল হতে পারে। আমি জানি না আপনি কোনো ডক্টরের কাছে আছেন কি না, ডক্টরের কাছে থাকলে, ডক্টর আন্ডারে থাকলে ডেফিনেটলি আপনাকে পিসিওএস এর ট্রিটমেন্ট করতে হবে ওভাবেই। আর যদি আপনি কোনো ডক্টর আন্ডারে না থেকে থাকেন, তাহলে আমি বলবো আমাদের সেন্টার কিন্তু নট অনলি অ্যাস্থেটিক, রিজেনারেটিভ মেডিসিন নিয়েও আমরা কাজ করছি। পিসিওএস এর অনেক ভালো ট্রিটমেন্ট আমরা করছি, আমরা কম্বাইন্ড করে অ্যাস্থেটিক এবং রিজেনারেটিভ ডিপার্টমেন্ট কিন্তু পিসিওএস এর অনেক ভালো ট্রিটমেন্ট করতে পারি। সো আপনার যদি রিজনটা হয়ে থাকে যে পিসিওএস ফর ইউর হেয়ার ফল, আপনাকে আগে পিসিওএস এর ট্রিটমেন্টটা করতে হবে, দেন আমরা হেয়ার ফলটা কিন্তু কমায় নিয়ে আসতে পারবো, এবং এরপর রিগ্রোথ করানোর জন্য যা যা লাগবে সেটা আমি আপনাকে হেল্প করতে পারবো কিন্তু। হ্যাঁ, প্লাস হেয়ার সাপ্লিমেন্টের যে ব্যাপারটা আছে, আমি যে সাপ্লিমেন্টটাকে বেসিক্যালি প্রেসক্রাইব করি সেটাতে অ্যামাইনো অ্যাসিডস, অল দ্য ভিটামিনস অ্যান্ড অল দ্য মিনারেলস কন্টেনিং আছে, যেটা আমরা একটা মান্থলি প্যাকেজেস দিচ্ছি আমি পেশেন্টদেরকে। 1 মাসের একটা প্যাকে 1 মাসের জন্য মেডিসিন থাকে। উইকলি আপনাকে 6 দিন খেতে হবে, এবং কোন দিন কোন বেলাতে কোন মেডিসিনটা খেতে হবে সেটা ওখানে স্পেসিফিক্যালি লেখা আছে, এবং এমন একটা অ্যামাউন্ট দেওয়া আছে যে যতগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের হেয়ারের জন্য দরকার হয় তার সবগুলো কিন্তু ওই একটা বক্সের মধ্যে দেওয়া আছে, যেটা আপনাকে উইকলি একটা সাইক্লিক্যাল বেসিসে খেতে হবে। হ্যাঁ, এটা আপনি শুধু আমার সেন্টারেই পাবেন, এটা আমরা বাইরে থেকে নিয়ে আসি, ইম্পোর্ট করে, বেসিক্যালি আমি নিজেই করে নিয়ে আসি এটা।
সো নিউট্রিশন লেভেলটাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, আর আচ্ছা, পিসিএস এর জন্য যেটা বলছিলাম, পিসিওএস এর জন্য কিন্তু এই নিউট্রিশন লেভেল, নিউট্রিশন যেটা আমরা দিই, সাপ্লিমেন্ট যেটা আমরা দিই, সেটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে থাকে। হ্যাঁ, সো আপনি আমার এখান থেকে এই যে প্যাকেটটা আছে যে নিউট্রিশন ব্যালেন্স করার জন্য, সেটা আপনি নিয়ে ইউজ করতে পারেন। বাট একটা খেলে হবে না, অ্যাটলিস্ট আপনাকে 3 থেকে 4 মাস আপনি যে সাপ্লিমেন্টই খান না কেন, আপনার পিসিওএস হোক বা মেল হন বা ফিমেল হন, যে কোনো ধরনের সাপ্লিমেন্ট খেলেই কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস খেতে হবে, আদারওয়াইজ খুব বেশি লাভ হবে না কিন্তু। আরেকজন লিখেছেন তাহমিদ ইসলাম, বিউটিফুল তাসনিম আপু, থ্যাংক ইউ। Please share how you maintain your daily routine about your skin and hair. Also, let us know the secret of your beauty. থ্যাংক ইউ তাহমিনা, অনেক কথা বলে লিখেছো না। সিক্রেট, কোনো সিক্রেট নাই রে আপু, ভেরি নর্মালি মেনটেন করি। আচ্ছা, এখনই বলতে হবে? ইউজুয়ালি আমি শ্যাম্পু করি ক্লিনজিংয়ের উপর ডিপেন্ড করে, ট্রাই করি একদিন ইন্টারভেলে করার জন্য। আমার অনেক অয়েলি স্কাল্প, সো আমাকে করতেই হয়, আদারওয়াইজ চুলটা বসে যায় কিংবা হচ্ছে একটু ইচিংয়ের প্রবণতা আছে আমার। আর চুলের জন্য কেয়ার করতে হয় কি, যে আমি একটা সেরাম ইউজ করি ডেইলি। হ্যাঁ, শাওয়ার করে এসে অনেক সময় কন্ডিশনার করি, অনেক সময় কন্ডিশনার করি না, বিকজ কন্ডিশনার করলে কিন্তু যাদের ডেন্ড্রাফ হয় বা ইচিংয়ের প্রবণতা আছে, সেটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে লাগলে কিন্তু বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কন্ডিশনারটা আমি ইউজুয়ালি অ্যাভয়েড করার ট্রাই করি, বাট না করলে অনেক সময় হয় না, মিডল হাফ থেকে আমি কন্ডিশনারটা একটু করি, করে দেন আমি টাওয়াল ক্লিন করার পর আমি সেরামটা লাগাই কিন্তু। হ্যাঁ, সেরামটা খুব ইম্পর্টেন্ট। আমি সবাইকে কিন্তু আমার পেশেন্টদেরকে বেসিক্যালি আমি সেরামটার জন্য বলবো, হেলদি শপের একটা হেয়ার সেরাম আছে, দ্যাট ইজ ভেরি গুড ওয়ান। হ্যাঁ, সেটা ইউজ করা যেতে পারে। আর শ্যাম্পু আমি কি ইউজ করি সেটা বলতে গেলে, আমি ভেরি জেন্টেল একটা শ্যাম্পু ইউজ করি রেগুলার বেসিসে, বাট উইকলি আমি অ্যাটলিস্ট একদিন হলেও এমন একটা শ্যাম্পু ইউজ করি যেটাতে হয়তো কিটোকোনাজল বা জিঙ্ক পাইথিন আছে, বাট আমার পছন্দের শ্যাম্পু হচ্ছে কি নবোফেন ডিএস, আমি এটা খুব ইউজ করি। অ্যান্ড এই হেয়ারের জন্য আসলে খুব বেশি কিছু করতে হয় না। আর আরেকটা কথা হচ্ছে, আমি হেয়ারে তেল দিতে পারি না। অনেকেই হেয়ারে অয়েল ইউজ করেন বা পছন্দ করেন, বাট আমি একদমই দিতে পারি না, আমার ভালো লাগে না কেন যেন। হেয়ার নিয়ে বেসিক্যালি আমি খুব বেশি কিছু করিই না, প্রয়োজন হয় না, হয়তো ইনশাল্লাহ প্রয়োজন হলে করতে হবে, বাট ইদানিং মনে হচ্ছে কেন যেন চুলটা পাতলা হয়ে যাচ্ছে, করতে হবে বোধহয় পিআরপি। আর স্কিন কেয়ারের জন্য আমি সবাইকে যা বলি আমিও তাই করি। গুড ক্লিনজিং, একটা ভালো ক্লিনজার ইউজ করতে হবে, একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে, এবং সানব্লক ডেফিনেটলি ইউজ করতে হবে। সানব্লক ছাড়া বাইরে বের হওয়া যাবেই না। হ্যাঁ, সানব্লক ইউজ করতে হবে, বাইরে বের হওয়া না, শুধু বাসায় বসে থাকলেও সানব্লক ইউজ করতে হবে, কিন্তু সানব্লক ছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই, আদারওয়াইজ কয়েকদিন পর বিভিন্ন ধরনের কমপ্লেন কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর হচ্ছে সানব্লক, ময়শ্চারাইজার, রাতের বেলার জন্য কিন্তু আমি একটা ভালো সেরাম ইউজ করি। হ্যাঁ, একটা ভালো ভিটামিন সি সেরাম বা হাইলোরিনিক অ্যাসিডের একটা সেরাম কিন্তু ইউজ করা উচিত। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পর, মুখটাকে ক্লিন করার পর একবার সেরাম ইউজ করি, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে একবার সেরাম ইউজ করি। আর এছাড়া এক্সট্রা কেয়ার নিতে হলে লাইক আমি দেখা যায় 3 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর বা মান্থলি একবার একটা আমি যেটা করি সেটা হচ্ছে ক্লিনজিং, ডিপ ক্লিনজিং, যেটা হতে হয় কোনো একটা পিলিং করে নিচ্ছি কিংবা হচ্ছে হাইড্রোফেশিয়াল করে নিচ্ছি, একটু করা প্রয়োজন হয়। বিকজ আমাদের তো, আমরা জানি না যে আমাদের তো ডেড স্কিন অনেক বেশি জমা হয়, তাই না? একটা রেগুলার ইন্টারভেলে অনেক বেশি ডেড সেল জমা হচ্ছে, ডেড সেল জমা হওয়ার স্কিনটা অনেক ট্যান হয়ে যায়, ডাল হয়ে যায়, গ্লোয়িং থাকে না, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের জন্য। হ্যাঁ, এমডি রুস্তম লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? মাশাআল্লাহ খুব ভালো আছে, থ্যাংক ইউ রুস্তম ভাই। শারমিন শাওন লিখেছেন, থ্যাংক ইউ ম্যাম। পিআরপি কেয়ার কি আর কোনো ওয়েতে আনহেলদি হেয়ারের জন্য? পিআরপি করা কি আর কোনো ওয়ে আছে আনহেলদি? পিআরপি করার তো আর কোনো ওয়ে নেই শারমিন, বিকজ পিআরপিটা হচ্ছে ব্লাড থেকেই করতে হবে, এবং ব্লাড দিয়ে যে প্রসেসের মাধ্যমে করতে হয় এটা ডেফিনেটলি আমাদের এখানে করতে হবে। আচ্ছা, পিআরপি ছাড়া কি আর কোনো ওয়ে আছে কিনা? পিআরপি ছাড়া হচ্ছে সাপ্লিমেন্ট নিতে হবে, প্লাস হচ্ছে গিয়ে মিনোক্সিডিল ইউজ করতে হবে, যেটা হচ্ছে যেহেতু ইউ আর ফিমেল, সো সেক্ষেত্রে কিন্তু 2% মিনোক্সিডিল রাতের বেলা 10টা স্প্রে মাথায় দিতে হবে। আমি একটা নাম বলে দিই, একটা নাম বলে দিই, ট্রুগেইন, জেনোগ্রো, বা হচ্ছে গিয়ে হেয়ার ব্যাক,
হেয়ার ব্যাক প্লাস এই ধরনের যে স্প্রেগুলো আছে এগুলো রাতের বেলা 10টা স্প্রে মাথার মধ্যে দিতে হবে, বাট অনেক বেশি ঘষাঘষি করতে হবে না, মাসাজের দরকার নেই, জাস্ট একটু স্প্রে করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা করে আর হচ্ছে আমি যে সাপ্লিমেন্টের কথা বললাম, আমার এখান থেকে একটা সাপ্লিমেন্ট নিয়ে 2-3 মাস বা 2-3 মাস না, বেসিক্যালি 3 থেকে 4 মাস খেয়ে দেখতে পারেন, এটা ভালো রেজাল্ট দেবে কিন্তু। রতন সরকারি আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ রতন। শারমিন হেয়ার ব্রেক অ্যাজ সুন অ্যাজ ইট ফল আউট ম্যাম। আচ্ছা, আমি কোশ্চেনটা পুরো বুঝতে পারিনি, বাট যতটুকু বোঝা যাচ্ছে আপনার হেয়ার ব্রেক করছে এবং ফল হয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট আছে। পিআরপি রিয়াদ আহমেদ আবরার কোশ্চেন করেছেন, পিআরপি করলে কি সবার হেয়ার গ্রো করে নাকি ডিপেন্ড করে? আবরার, আপনি খেয়াল করেছেন হয়তো, আমি আমার লাইফের স্টার্টিংয়েই বলেছি যে আমাদের হেয়ারের কিন্তু দুটো পার্ট থাকে, একটা হচ্ছে শ্যাফট, আর যেটা হচ্ছে আমরা ইনভিজিবলি দেখতে পাই বাইরের যে অংশটা, আর একটা হচ্ছে ফলিকল যেটা হচ্ছে ভেতরের অংশে থাকে। সো যদি আপনার ফলিকুলটা থাকতে হবে, সেটা হেলদি হোক আনহেলদি হোক বা যে কন্ডিশনেই হোক, আমরা আনহেলদি থাকলে সেটাকে হেলদি করে নিতে পারি, বিকজ পিআরপি ইজ ইউজ অ্যাজ আ ফার্টিলাইজার। হ্যাঁ, সো যদি ফলিকল থাকে সেক্ষেত্রে হেয়ার গ্রোথ ডেফিনেটলি করবে। হেয়ার গ্রো করবে, পাশাপাশি কিছু মেডিসিন কিন্তু লাগবে। ডিপেন্ড করে হেয়ার ফলিকল কতটা আছে। আরেকজন লিখেছেন, আমার অয়েলি স্ক্যাল্প, এর জন্য হেয়ার ফলটা অনেক বেশি হচ্ছে, হেয়ার ফল রিডিউস করার জন্য আমি কি করতে পারি? অয়েলি স্ক্যাল্পের জন্য একটা শ্যাম্পু নিতে হবে, গুড একটা শ্যাম্পু নিতে হবে, বা যদি কোনো ডেন্ড্রাফ থাকে বা কোনো আর প্রবলেম থাকে হেয়ার স্ক্যাল্প হওয়ার জন্য, অয়েলি স্ক্যাল্প হওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু একটা গুড শ্যাম্পু ইউজ করা খুব দরকার। আর হেয়ার ফল স্টপ করানোর জন্য অনেকগুলো ওয়ে কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি, তাই না? সো এটা নিয়ে আজকে আর কথা না বলি। আচ্ছা, আজকে কিন্তু আমাকে আর অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলার ছিল, এর মধ্যে অনেক কোশ্চেনও চলে এসেছেন, আমি এর মাঝখানে একটু বলে নিই। আমি আজকে আরেকটা ব্যাপার নিয়ে খুব বেশি কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি 5 সুপার ফুড ফর আওয়ার হেয়ার। এটা বলার কারণ হচ্ছে, হেয়ারকে শুধুমাত্র আপনার ডক্টরই যে আপনাকে ঠিক করে দিবে বা আপনার প্রবলেম হলে ঠিক করবে সেটা না, আপনাকে তো ডেইলি লাইফে মেনটেন করতে হবে আপনার হেয়ারটাকে, না? আমরা চাই না, আমরা আশাই করি না যে কারো কোনো হেয়ার প্রবলেম হোক বা হেয়ার ফল হোক। সো দ্যাট আমাদেরকে নিজেদেরকে তো একটু কেয়ার করে সেটাকে আগে মেনটেন করতে হবে, না? অনেক বেশি হেলদি ফুড খেতে হবে। হেয়ারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কিছু অ্যামাইনো অ্যাসিডস, যেটা আমাদের প্রোটিনের সোর্স থেকে আসে, আর আরেকটা বলতে হবে যেটা হচ্ছে ভিটামিন B7, বায়োটিন। আমরা কিন্তু অনেকেই হেয়ার ফল হচ্ছে, সো বাজারে যে সুপার শপ থেকে বায়োটিনের একটা কন্টেনার নিয়ে এসে খাওয়া শুরু করে দিই, তাই না? অনেকেই করি, বুঝে না বুঝে, বাট শুধুমাত্র বায়োটিনে কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, আপনার হেলদি হেয়ারের জন্য কিন্তু অনেকগুলো সাপ্লিমেন্ট লাগবে, অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস লাগবে। হ্যাঁ, এখন যদি বায়োটিন এবং প্রোটিনের সোর্সটা আমাদেরকে কিন্তু খুব নিতে হবে। এর মধ্যে কি আছে? এগ, মিল্ক, দেন হচ্ছে কি মিল্ক থেকে যত ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলা, বিনস, ডাল, এগুলো কিন্তু খেতে হবে। আমাদের এই প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে গিয়ে এই ভিটামিন বায়োটিনের জন্য, B7-এর জন্য বেসিক্যালি। দেন হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি আয়রন। হ্যাঁ, আয়রনটা কিন্তু হেয়ারের জন্য খুবই দরকার। আর এই আয়রনটা নিতে হবে হচ্ছে, আয়রনের সোর্স হচ্ছে কি আমরা জানি যে কচু শাক, পালং শাক, তাছাড়া হচ্ছে সয়াবিন কিন্তু আমরা অয়েলটা খাচ্ছি, এটা কিন্তু অনেক গুড সোর্স আমাদের আয়রনের জন্য। দেন হচ্ছে আরও বিনস আছে, ডাল আছে, ক্যাবেজ, যেটা হচ্ছে পাতাকপি আমরা যেটাকে বলি, বাঁধাকপি, সেটা, ব্রোকলি আগে অনেক অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন কিন্তু আমাদের ব্রোকলিটা খুব বেশি অ্যাভেলেবেল, না? উইন্টারেও পাওয়া যাচ্ছে, এবং উইন্টার ছাড়া কিন্তু অন্যান্য সিজনগুলোতে আপনি সুপার শপগুলোতে ব্রোকলি পেয়ে যাবেন। আমন্ড, যেটা হচ্ছে গিয়ে কাঠ বাদাম আমরা বলি, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেন আরও বলতে হবে হচ্ছে আমাদের ভিটামিন B12, ভিটামিন ডি। ভিটামিন B12টাকে আমরা ইউজুয়ালি দেখা যায় ভিটামিন B12-এর সোর্সগুলো কিন্তু সব অ্যানিমেল সোর্স, মিল্ক, এগ, মিট, ফিশ, এগুলো। হ্যাঁ, সো দেখা যায় যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু B12-এর ডেফিসিয়েন্সিটা অনেক বেশি হয়ে যায়, এটা কিন্তু আমরা অনেক পেশেন্টকেই পাই। আর হচ্ছে ভিটামিন ডি তো আমরা জানি কোথায় আছে, রোদে দাঁড়াতে হবে, রোদে থাকতে হবে কিছুক্ষণ। আর সি ফিশ বা হচ্ছে ড্রাই ফিশ যেগুলো আছে, শুটকি মাছ, সেগুলো থেকেও কিন্তু ভিটামিন ডি এর একটা গুড একটা সোর্স। এছাড়া লাগবে জন্য, এক্সকিউজ মি,
এছাড়া লাগবে আমাদের ভিটামিন এ, সি, ই। এর ভেরি গুড সোর্স হচ্ছে মিষ্টি কুমড়া, গাজর, মিষ্টি আলু, এগুলো তো আমরা খেতে পারি না, খুব ভালো খাওয়া। ভিটামিন সি এর সোর্স নিয়ে আসলে আমার কোনো কথা বলার দরকার নেই, আমরা সবাই জানি ভিটামিন সি কোথায় আছে। লেমন, লাইম আর যে কোনো ধরনের দেশি ফ্রুটস, ভেজিটেবলস, টক জাতীয় খাবার, এগুলোতে কিন্তু ভিটামিন সি অনেক। ভিটামিন ই এর কথা বলতে গেলে আমাকে যেমন বলতে হবে যে পালং শাক, তারপর হচ্ছে আপনার অ্যাভোকাডো। অ্যাভোকাডো কিন্তু আমাদের এখন অ্যাভেলেবল, সুপার শপগুলোতে অনেক বেশি অ্যাভেলেবেল অ্যাভোকাডো, তাই না? আমরা অ্যাভোকাডো খেতেই পারি এখন। দেন আমন্ড, যেটা কাঠবাদাম। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের হেয়ারের জন্য দরকার, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কটা দরকার অনেক বেশি, কারণ স্ট্রেস রিলেটেড যে হেয়ার লসগুলো আছে, এটা কিন্তু অনেক বেশি একটা বড় একটা নাম্বার ধরে আছে। যাদের আমাদের হেয়ার ফল হচ্ছে, তারা অনেকেই কিন্তু স্ট্রেস রিলেটেড হেয়ার ফল। হ্যাঁ, সো এই জিঙ্কটা কিন্তু স্ট্রেস রিলেটেড হেয়ার ফল কমানোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর জিঙ্কের সোর্স যদি বলতে চাই, যে কোন জায়গাটাতে খেলে জিঙ্ক, কোন ফুডগুলো খেলে আমাদের জিঙ্ক আমরা করতে পারি, সেটা মধ্যে বলতে হবে মাংস। তারপর হচ্ছে শেলফিশ মানে হচ্ছে যে শক্ত সামুদ্রিক যে মাছগুলো আছে সেগুলো। দেন ডাল, বিভিন্ন ধরনের বিনস, ক্যাশিউনাট, আমন্ড, এগুলো কিন্তু অনেক ভালো সোর্স এই জিঙ্কের জন্য। গলা শুকিয়ে যাচ্ছে আমার, অনেক কথা বলে ফেলেছি না? সো আবার ট্রাই করি আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করার জন্য। আমরা অনেক সময় ধরে লাইভ করছি, অলমোস্ট 1 আওয়ার হয়ে যাচ্ছে। শেষ করার আগে কিছু কোশ্চেনের অ্যান্সার করার ট্রাই করি। হুইচ ভিটামিন উই ক্যান টেক ফর হেয়ার রিগ্রোথ অ্যান্ড রেগুলার শ্যাম্পু কি হেয়ার ফলের কারণ হতে পারে? রেগুলার ভিটামিনের কথা কিন্তু অলরেডি বলে ফেললাম। আর শ্যাম্পুটা হচ্ছে ইউজুয়ালি শ্যাম্পুটা স্কিন ফ্রেন্ডলি হওয়া উচিত, হেয়ার ফ্রেন্ডলি হওয়া উচিত। হ্যাঁ, যে কোনো মাইল্ড শ্যাম্পু ইউজ করতে পারেন যদি কোনো ধরনের কোনো শ্যাম্পু কোনো প্রবলেম না থেকে থাকে। হ্যাঁ, আর রেগুলার শ্যাম্পু মিনস, আমি তো আবার কিছুক্ষণ আগে কিন্তু শ্যাম্পু করার নিয়মটা বললাম, যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, তার মানে এটা না যে আপনাকে রেগুলার শ্যাম্পু করতেই হবে। ক্লিনজিংয়ের উপর ডিপেন্ড করে। কেউ যদি সপ্তাহে 2 দিন করে স্ক্যাল্পটাকে ক্লিন রাখতে পারেন, আপনি 2 দিন করেন। কেউ যদি 3 দিন করে স্ক্যাল্পটাকে ক্লিন রাখতে হয়, 3 দিনই করেন, কোনো সমস্যা নেই। বাট স্কিন ফ্রেন্ডলি কোনো প্রোডাক্ট ইউজ করেন। আরেকজন লিখেছেন, আমার বড় বোনের অ্যালোপেশিয়া আছে, এর জন্য কি কোনো ট্রিটমেন্ট আছে ম্যাম? অ্যালোপেশিয়া, তানজিম, কী ধরনের অ্যালোপেশিয়া সেটা কিন্তু আপনি বলেননি। আমরা যেমন একটা অ্যালোপেশিয়ার কথা বলি, যে অ্যালোপেশিয়া এরিয়াটা, ভালো হয়েছে আপনার কোশ্চেন আমাকে আরেকটা সুযোগ করে দিল একটা টপিক নিয়ে কথা বলার জন্য। অ্যালোপেশিয়া এরিয়াটা, এটা হচ্ছে কি আমাদের মাথায় দেখা যায় প্যাচি আকারে, লাইক কয়েনের মতো গোল গোল করে কিছু জায়গা হঠাৎ করে খালি হয়ে যাচ্ছে। হঠাৎ করে কয়েকদিনের মধ্যে মনে হয় যেন কয়েকটা এরকম প্যাচ হয়ে যাচ্ছে। শুধুমাত্র মাথায় না, বিয়ার্ড এরিয়াতেও কিন্তু হয়, আইব্রাউজের মধ্যেও কিন্তু হয়। হ্যাঁ, এইগুলাতে হয় কি, যে এটা আসলে বডি একটা অটোইমিউনো ডিজিজ। আমাদের বডির যে ডিফেন্সিভ মেকানিজম আছে, সেটা কিন্তু কখনো কখনো আমাদের এই আমাদের বডি পার্টসের অ্যাগেনস্টে চলে যায়। সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। এই অ্যালোপেশিয়া এরিয়াটার ট্রিটমেন্ট আছে কিন্তু। হ্যাঁ, প্রথমত আমরা পেশেন্টকে বলি আপনি 2 থেকে 3 মাস ওয়েট করেন। অনেক ক্ষেত্রে চুলটা এমনিতেই গ্রো করে চলে আসে, কারণ কি এখানে হেয়ারটা পড়ে যায়, বাট এটার ভিতরে যে ফলিকলটা আছে, ফলিকলটা কিন্তু ঠিক থাকে। সো নতুন করে হেয়ার গ্রো করার একটা চান্স থেকে যায়। সো এরপর হচ্ছে আমাদের কাছে আসলে পেশেন্টকে আমরা বলি যেটা, যে ফার্স্টে আমরা একটা টপিক্যাল স্টেরয়েড দেওয়া ট্রাই করি, এতে অনেকটা ইমপ্রুভ হয়। এরপর যদি না হয়, সেক্ষেত্রে আমরা মিনক্সিডিলের যেটা কথা বললাম, মিনক্সিডিলটা আমরা 5% করে সকালে একবার, রাতে একবার, এরকম 2 বার করে যদি উনি 5 থেকে 6 মাস দেন, একটা ভালো রেজাল্ট চলে আসে। হ্যাঁ, এছাড়া কিন্তু আবার আরেকটা, এরপরে যদি খুব বেশি লাভ না হয়, আমরা যেটা করি, পেশেন্টকে কিন্তু আমরা বলি যে আপনারা ইন্ট্রালেশনালি আমরা স্টেরয়েডের ইনজেকশন দিতে পারি। হ্যাঁ, স্টেরয়েডের ইনজেকশন দিলে কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়। বাট এটা আসলে যে কেউ দিতে পারবে না, আপনাকে ডেফিনেটলি ডার্মাটোলজিস্টের কাছে এসেই কিন্তু করতে হবে। যে কোনো ফার্মেসিতে গেলেই যেমন ইনজেকশন দিয়ে দিল, ব্যাপারটা কিন্তু সেটা না। স্টেরয়েডটা একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে কিন্তু দিতে হয়। সো ডেফিনেটলি ডক্টরকেই আসতে হবে, ডার্মাটোলজিস্টের কাছেই আপনাকে আসতে হবে। একজন লিখেছেন, হোসেন সাহেব, আমার স্ত্রীর মাথার সামনের অংশের চুল পাতলা, কি করব? হোসেন সাহেব, মাথার সামনের অংশের চুল পাতলা হলে আমরা তাকে
ফার্স্ট অফ অল মিনোক্সিডিল ইউজ করে দেখতে পারি কেমন রেসপন্স আসে। মিনোক্সিডিল তাছাড়া হচ্ছে আমরা পিআরপিও করতে পারি, বাট পিআরপি করার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে। বা আমি বলবো আমার কাছে আসলে ডেফিনেটলি আগে তার হেয়ারটাকে আমরা অ্যানালাইজ করে নিব। হ্যাঁ, অ্যানালাইজ করে নিয়ে আগে কেমন হচ্ছে সেটা দেখে তারপর আমরা ট্রিটমেন্টে যাব। আর একজন রাজন সাহেব লিখেছেন, ও জারিফ ইন্টারন্যাশনাল এমজিএম ট্রেডি থেকে আমাকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়েছেন, থ্যাংক ইউ আপনাদেরকেও। জাইনাব লিখেছেন, হোয়াট টু ডু ইফ সাপ্লাইড ওয়াটার কজেস হেয়ার ফল। জাইনাব, সাপ্লাইড ওয়াটারের মধ্যে অনেক সময় দেখা যায় পানিতে ক্লোরিনের অ্যামাউন্টটা অনেক বেশি থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু হেয়ার ফল হওয়ার একটা রিজন ক্লোরিনেটেড ওয়াটার, এক্সেস ক্লোরিনেটেড ওয়াটার, সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। এবং আমি বলবো আপনি মাথায় দেওয়ার জন্য যে পানিটা ইউজ করেন পানিটা কিন্তু আপনাকে একটু ফুটিয়ে নিতে পারেন, ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেটা দিয়ে আপনি মাথা ওয়াশ করতে মানে চুলটা ওয়াশ করে নিতে পারেন, এটা একটা ভালো রেজাল্ট দিতে পারে। আর হেয়ার ফল হলে তো তাছাড়া আপনার হেয়ার ফলের জন্য আলাদা যে ট্রিটমেন্টগুলো আমি এতক্ষণ ধরে বললাম সেগুলোকে কিন্তু আপনাকে কন্টিনিউ প্রসেসে করতে হবে। হ্যাঁ, মারুফুর রহমান মুন্না লিখেছেন, হেয়ার গ্রোথ অনেক কমে গিয়েছে, কি করা যায় এটা জানার জন্য। মারুফ সাহেব, আমি কিন্তু হেয়ার গ্রোথ করার জন্য কি করতে হবে আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি, আমার লাইফটা আপনি শুনে থাকলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। শাহনাজ আলম, সাপ্লিমেন্টের কস্টটা কেমন হবে আপু? সাপ্লিমেন্টের কস্টটা কেমন হবে আপু? ইউজুয়ালি আমাদের এখানে এটা আমরা 4500 করে বোধহয় সেল হয়, 4500ই হবে, বাট আমরা কিন্তু অনেকটা ডিসকাউন্ট করে দিই। এখন কিন্তু আমাদের সেন্টার অনেক ডিসকাউন্ট চলতেছে বিভিন্ন ধরনের, সো মেডিসিনের উপরেও বোধহয় কিছু ডিসকাউন্ট আছে, এবং সেটা ডিসকাউন্টের পর সম্ভবত 4050 যতটুকু আমার মনে হয়, তারপর কিছুটা মিস্টেক হতে পারে, হলেও খুব বেশি হেয়ারফেয়ার হবে না, নিয়ার অ্যাবাউট 4000 এক মাসের জন্য থাকবে। যা যা নিউট্রিশন দরকার তার সবগুলো থাকবে, ডেইলি একটা সাইক্লিক্যাল অর্ডারে খেতে হবে, উইকলি 6 দিন খেতে হয়, একদিন খেতে হয় না, সেটা হচ্ছে সানডে। রবিদুল লিখেছেন, স্কিন অনেক ছোট ছোট তিলের মতো আছে, কি করব? রবিদুল, আপনাকে তিল, যদিও আজকে আমরা হেয়ার নিয়ে কথা বলতেছি, আমরা তিলের ব্যাপার বা স্কিনের অন্য কোনো ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো না, তারপরেও যেহেতু আপনার তিল আছে, তিল কিন্তু আমরা তুলে ফেলতে পারি, আমাদের CO2 লেজার আছে, CO2 লেজার করে আমরা তিল তুলে ফেলতে পারি, রিমুভ করা যাবে। প্লিজ অ্যাডভাইস ফর সাম হেয়ার ফল ট্রিটমেন্ট এক্সেপ্ট পিআরপি। অলরেডি অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু আমি যা করতে পছন্দ করি সেটার মধ্যে পিআরপি ছাড়া হচ্ছে আমরা লো লেভেল লাইট থেরাপি দিচ্ছি, হেয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হলে হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি, মেডিসিন দিচ্ছি যেটা ডেইলি বেসিসে পেশেন্টকে লাগাতে হবে, খেতে হবে। সো সব কিছু কিন্তু ওই একটা কন্টিনিউ করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা ওজোন থেরাপিও কিন্তু দিচ্ছি হেয়ার ফল রিডিউস এবং হেয়ার গ্রোথ করার জন্য। সাবা লিখেছেন, মাই হেয়ার ইজ ভেরি রাফ, হ্যাভ হিউজ হেয়ার ফল প্রবলেম, হোয়াট ক্যান আই ডু? রাফ হয়ে গেলে সাবা আপনাকে রাফ ফাইন্ড আউট করেন যে আপনি কোন রিজনে রাফ হচ্ছে, মেবি এটা আপনার শ্যাম্পু ইউজ করছেন বা আপনি অনেক বেশি সানলাইট এক্সপোজ হচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে হেয়ারটাকে কাভার করে রাখতে হবে, হেয়ার ফ্রেন্ডলি শ্যাম্পু ইউজ করতে হবে, বা এক্সেসিভ শ্যাম্পু ইউজ করাও যাবে না অনেক বেশি দিন হিউজ হেয়ার ফল স্টপ করানোর জন্য, আমি কিন্তু অনেকবার বলে ফেলেছি, সেগুলো আপনাকে করতে হবে। নিতু সাহা, থ্যাংকস আপু, ইনফরমেটিভ স্পিচ। থ্যাংক ইউ নিতু, থ্যাংকস ফর ওয়াচিং মি। আবিন্তা আয়াজ লিখেছেন, হেয়ার ফেসে কি সেরাম ইউজ করেন ফর অ্যান্টি এজিং? আবিন্তা, ফেসে অ্যান্টি এজিংয়ের জন্য ভিটামিন সি সেরাম, হাইলোরনিক অ্যাসিড কন্টেনিং যে সেরামগুলো আছে, দ্যাটস আর ভেরি গুড ফর আওয়ার স্কিন বেসিক্যালি, সো আপনি এগুলো কিছু ইউজ করতে পারেন কিন্তু। হ্যাঁ, আরেকজন লিখছেন ডার্ক সার্কেল রিলেটেড সাম অ্যাডভাইস চেয়েছেন। ডার্ক সার্কেল নিয়ে কিন্তু অনেক কথা বলেছি আমি আমার আগের লাইফগুলোতে, আরেকটু বলি আজকে। ডার্ক সার্কেলটা ইউজুয়ালি কেন হয়? ডার্ক সার্কেল
যখন আমরা আমাদের ফেসে লাইট পড়ছে, হ্যাঁ, লাইট পড়ছে, লাইটটাকে রিফ্লেক্ট করতে হবে তো, তাই না? তাহলে তো ব্রাইট লাগবে। যখন আমাদের ডিপ্রেশন হয়ে যায়, চোখের নিচে ভলিউম লস হয়ে যায়, লাইটটা কিন্তু রিফ্লেক্ট হয়ে যেতে পারে না সুন্দর করে, যার কারণে আমাদের চোখের নিচে একটা শেড পড়ে, এবং সেই শেডটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ডার্ক সার্কেল দেখা যাওয়ার রিজন। এছাড়া আমাদের স্কিন কন্ডিশনটা অনেক সময় খারাপ হয়ে যায়, কিংবা চোখের উপর অনেকের হেডেক থাকে বা অন্যান্য ধরনের পেইন থাকে, যার কারণে কিন্তু মাথার ধরনের পেইন থাকে, সে কিন্তু চোখের উপর একটা প্রেশার পড়ে। বা আমরা যারা অনেকে গ্লাস ইউজ করি রেগুলারলি, পাওয়ার গ্লাস ইউজ করি, তাদেরও কিন্তু ডার্ক সার্কেল হয়। বা অনেক ডিজিজ, অনেক দিন ধরে কোনো ডিজিজ সাফার করতেছেন, শরীরে শারীরিকভাবে অনেক বেশি পরিশ্রম হচ্ছে, বা অনেক ক্রাশ ডায়েটিং করছেন, এসব ক্ষেত্রেও কিন্তু ডার্ক সার্কেল হওয়ার একটা প্রবণতা দেখা যায়। বা রাত জেগে বই পড়ছেন, শুয়ে শুয়ে বই পড়ছেন, ঘুম হচ্ছে না, এগুলো অনেকেই কিন্তু ডার্ক সার্কেল হওয়ার একটা রিজন। ডার্ক সার্কেলের জন্য আমরা অনেকগুলোই ট্রিটমেন্ট দিই। টপিক্যালি কিছু লাগানোর জন্য আমাদের লাইক ডিপি হোয়াইট আই কন্ট্রোল জেল, আরও অনেকগুলো জেল আছে, হ্যাঁ। এই জেলগুলো যদি আপনি ইউজ করতে পারেন, পাশাপাশি যেটা করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আপনার চোখের নিচে ডিপ্রেশন হয়ে গেছে কিনা, গর্ত হয়ে গেছে কিনা। সেটার জন্য কিন্তু আপনাকে ফিলার করতেই হবে। ফিলার হচ্ছে একটা প্রোডাক্ট যেটা দিয়ে আমরা এই গর্তটাকে ঢেকে দিই। ফিলারটা করার পর ইউজুয়ালি 1 ইয়ার আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, ইনস্ট্যান্টলি রেজাল্ট চলে আসবে। জাস্ট আমরা ভেরি ফাইন একটা নিডেল দিয়ে এই জায়গাটাকে কভার করে দিই, ভিতরে আমরা প্রোডাক্ট দিয়ে দিই, সো দ্যাট এটা উপরে লিফট আপ হয়ে যায় এবং আপনার এই ডিপ্রেশনটাকে ঢেকে দেওয়া যাচ্ছে। 1 বছর সাস্টেইন করবে, 1 বছর পর আপনাকে আবার রিটাচ করে নিতে হবে, হ্যাঁ। একদম 20 to 30 মিনিটসের একটা কাজ, অনেক ইজিলি করা যায় এবং কস্ট ইফেক্টিভ, হ্যাঁ। আমরা অনেক ডিসকাউন্ট না বলে আমরা অনেক চিপ প্রাইসে এই কাজগুলো করছি এখন। Huge hair problem, what can I do? Vitamin is very essential, reduce hair fall. Yes, vitamin is very essential for hair reduction, hair fall গুলার কথা না বলছি আজকে। দীপান্বিতা চৌধুরী, what can I do for more hair growth? খেতে থাকেন সাপ্লিমেন্টগুলো, পিআরপি করে নিতে পারেন, হেয়ার দেন হচ্ছে মিনোক্সিডিল করে নিতে পারেন। এক্সট্রিমলি ড্রাই, রাফ, ফ্রিজি হেয়ারের জন্য কী করব, কোন শ্যাম্পু ইউজ করব? এক্সট্রিমলি হেয়ার ফল হয়, পিসিওএসের প্রবলেম আছে। সো পিসিওএসের প্রবলেম যেহেতু আছে ফাতেমা, আপনার পিসিওএসকে কিন্তু ট্রিটমেন্ট করতেই হবে, আদারওয়াইজ হেয়ার ফল স্টপ করানোটা কষ্ট হয়ে যাবে। আর এক্সট্রিমলি ড্রাই হেয়ার এবং ফ্রিজি হেয়ার, আপনি শ্যাম্পু করার আগে আপনি 1 ঘন্টা আগে একটু অয়েল লাগিয়ে নেন, সো দ্যাট যে শ্যাম্পুটা আপনি ইউজ করবেন সেটার যে হার্শনেসটা আপনার হেয়ারের উপর কিন্তু কমে আসবে। এবং শ্যাম্পু ইউজের ব্যাপার আমি বলবো ভেরি হেয়ার ফ্রেন্ডলি শ্যাম্পুর মধ্যে, লাইক অনেকে, আমি কোনো নাম নিতে চাচ্ছি না, অনেক ব্র্যান্ড নেমের অনেক ভালো ভালো শ্যাম্পু আছে, আপনার যার যেটা স্যুট করে আপনি এটা নিয়ে নিতে পারেন, হ্যাঁ, যেটাতে অ্যালকালি লেভেলটা কম আছে। এবং একটা হেয়ার সেরাম ইউজ করেন, হ্যাঁ। কন্ডিশনার যদি আপনাকে স্যুট না করে বা হেয়ার স্পা স্যুট না করে, সেক্ষেত্রে আপনি একটা হেয়ার সেরাম ইউজ করতে পারেন, যেটা হচ্ছে ওয়েট হেয়ারে, দ্যাট মিনস শাওয়ার করার পর হেয়ারটাকে মোছার পর হালকা করে যদি একটু সেরামটা লাগিয়ে নেন, হেয়ারটা কিন্তু অনেক সফট হয়ে যাবে, হ্যাঁ। আর তাছাড়া হেয়ার টনিক যেগুলো আছে, আমরা গোসলের পর কিন্তু সেই ধরনের হেয়ার টনিকগুলো ইউজ করতে পারি, যেটা হচ্ছে নভোফেন হেয়ার টনিক একটা আছে, হেয়ার সেরাম আছে, এগুলো ইউজ করলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আসে, হ্যাঁ। স্কিন নিয়ে অনেক কোশ্চেন চলে আসতেছে, বাট আজকে স্কিন নিয়ে বলবো না, অ্যান্টি এজেন্ট সিরামের কথা কিন্তু অলরেডি বলে দিয়েছি, হ্যাঁ। রনক জাহান, হ্যালো ভাবি, থ্যাংকস ফর ওয়াচিং মি। আপনার অনেক পিম্পল আছে, কি করব? পিম্পলের প্রবলেম আমরা আরেকদিন সলভ করবো, হ্যাঁ। পরে আসো, পরে আসো। 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এর মধ্যে অনেক কোশ্চেন, আসলে আজকে এত কোশ্চেন সলভ করাটা টাফ হয়ে যাচ্ছে। হেয়ার ছাড়াও কিন্তু স্কিন নিয়ে অনেক প্রবলেম, অনেক কোশ্চেন আসতেছে আজকে, হ্যাঁ।
আমি ট্রাই করব এই কোশ্চেনের অ্যান্সারগুলো ইনবক্স করার জন্য, কিংবা পার্সোনালি আপনাদের সাথে কথা বলে এগুলোকে একটু সর্ট আউট করার জন্য। বাট আজকে আর সময় হচ্ছে না, অলরেডি 1 আওয়ার হয়ে গেছে, আমি অনেক কথা বলে ফেলেছি, অনেক পেশেন্ট ওয়েট করছে আমার। সো আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ সবাইকে আমাকে অনেক ধৈর্য ধরে শোনার জন্য। আর সো হেয়ারটাকে মেনটেন করতে হবে। হেয়ারটা কিন্তু আসলে ক্রাউনিং গ্লোরি ফর অল অফ আস, তাই না? সৌন্দর্যের অনেক বড় একটা দিক। সো মেনটেন করে রাখতে হবে কিন্তু, সেটা আপনি নিজে থেকে করেন কিংবা আপনার ডার্মাটোলজিস্টের কাছে এসে যদি করতে হয়, করতে হবে কিন্তু। হ্যাঁ, আর যে কোনো ধরনের প্রবলেমের জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজে নক করতে পারেন, যেটা হচ্ছে ডক্টর তাসনিম খান, বা আমার ফেসবুক মানে প্রফেশনাল পেজে যেটা ডক্টর তাসনিম খান, কিংবা ইডব্লিউ ভিলা মেডিকেল যে পেজ আছে, যে পেজ থেকে আমি লাইভ করছি, সেখানেও আপনারা আমাদের প্রবলেমগুলো নিয়ে কোশ্চেন করতে পারেন। এবং সবচেয়ে ভালো হয় আমার ক্লিনিকে চলে এসে আমার সাথে সরাসরি কনসাল্ট করলে, তাহলে হয়তো প্রবলেমটা আরও ইজিলি বোঝা যাবে। হ্যাঁ, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোয়ারেন্টাইন বলাটা আসলে এখন ভুল হবে, আমাদের দেশে এখন আর কোয়ারেন্টাইন বা লকডাউন বলে কিছু নেই, যা আছে সেটার মধ্যে দিয়ে আমাকে সেফ থেকে আমাদেরকে সবাইকে বেঁচে থাকতে হবে। সো সুস্থ থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ সবাইকে।